প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় এনক্যাপসুলেশন ইন সি প্লাস প্লাস। এনক্যাপসুলেশন সি প্লাস প্লাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। যদিও আমরা সি প্লাস প্লাস এর যখন ওপি পার্ট আমরা শুরু করেছি, দ্যাট মিনস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন শুরু করেছি, তখন আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করেছি, যে কিভাবে ক্লাস তৈরি করতে হয়, কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, এই কাজগুলো আমরা দেখেছি। এবং ওখানে আমরা না বললেও আমরা বলতে পারি এনক্যাপসুলেশনের কাজও আমরা সেখানে শিখেছি। তো তারপর আজকে ফর্মালি আমরা এনক্যাপসুলেশনটা আমরা ইন্ট্রোডিউস করাবো, এবং যেটা শুরুতেই বললাম যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের সি প্লাস প্লাসে ক্লাস এবং অবজেক্টের বাইরে আরও 4টা কোর কনসেপ্ট আছে, তার মধ্যে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। সো এই 4টা টপিকে আমরা সিকুয়েন্সিয়ালি কাভার করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এনক্যাপসুলেশন। তোমরা রিয়েল লাইফের কথা যদি চিন্তা করো, তোমরা বা আমি সবাই কম বেশি লাইফে ডক্টর কাছে গিয়েছে, এবং ডক্টর কাছে গেলে অবশ্যই বাংলাদেশে আমরা সবাই ক্যাপসুল নামে যে মেডিসিনটা আছে, হয়তো বা আমরা অলমোস্ট সবাই কোনো না কোনো সময় এটা খেয়েছি, খেয়েছি না? আচ্ছা, তার মানে ক্যাপসুলটা সবাই চিনি, না খেয়ে থাকলেও চিনি। তাহলে এই ক্যাপসুলটা যদি তোমরা একটু ভালো করে দেখো, ক্যাপসুলের ভিতরে গুড়ি গুড়ি দানাদার কিছু একটা থাকে, থাকে না? মানে মেডিসিন থাকে, কিছু একটা বলতে মেডিসিন থাকে। এবং অনেক ধরনের ক্যাপসুল দেখবা যে বাইরের কাভারটা ট্রান্সপারেন্ট এবং ভিতরের গুড়িগুলো বা দানাদার গুটিগুলো দেখা যায় বিভিন্ন কালারেরও থাকতে পারে, অনেক সময় সেম কালারও থাকে, অনেক সময় ডিফারেন্ট কালারও থাকে, থাকে না? তো এখন কি তোমাদের কাছে মনে হয় যে এই গুটি গুটি যেই দানাগুলো, সেগুলা জাস্ট দেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কালার করেছে? নিশ্চয়ই কোনো পারপাস আছে, তাই না? তার মানে ওই যে যে মেডিসিনগুলো আছে গুটি আকারে, এগুলোর পারপাস বলতে ধরো বিভিন্ন কালার মানে হচ্ছে হয়তো বা বিভিন্ন কালারে বিভিন্ন গুণাগুণ আছে, এই কারণে ধরো বিভিন্ন কালারের দানাদার দিচ্ছে, অনেক সময় একই কালারে থাকতে পারে। তো এর ভিতরে যে অনেকগুলো গুটি গুটি দানা বা মেডিসিন আছে, এবং এটাকে পুরো একটা কাভার দিয়ে প্রোটেক্ট করা হচ্ছে, সিকিউর করা হচ্ছে কোথার থেকে? বাইরের এনভায়রনমেন্ট থেকে, যাতে এটা আহ, ভিতরের মেডিসিনগুলো বাইরে আসতে না পারে এবং নষ্ট না হয়ে যায়, তাই নাকি? এবং যদি আমরা যখন এটা খাই, এটা তো আর কাভার আকারে খাওয়ার পরে তো অবশ্যই ওইভাবে থাকে না, এটা তো খুলে যায়, থাকে খুলে যায় না, তারপরে তো অ্যাকশনটা শুরু হয়। তো এখন আমরা এই এনক্যাপসুলেশন যদি বলি, এক্স্যাক্টলি সেটাই, যে রিয়েল লাইফে যে ক্যাপসুল আমরা খাই সেই ক্যাপসুলের সাথে কম্পেয়ার করতে পারো। এবং আমরা এই ওপি ক্লাস যখন আমরা শুরু করেছি, তখন দেখছো যে প্রত্যেকটা ক্লাস আমরা ক্লাস এবং অবজেক্ট তৈরি করতাম। সো ক্লাসের মধ্যে, ক্লাস মানে কি একটা তোমার র্যাপিং বলতে পারো। সো ক্লাসটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনক্যাপসুলেশনের এক্সাম্পল। সো ক্লাসের মধ্যে কি থাকে? ভেরিয়েবল থাকে, আর কি থাকে? মেথড থাকে না? একটা ক্লাসের মধ্যে কতগুলো ভেরিয়েবল থাকে বা প্রপার্টিস থাকে এবং মেথড থাকে। আমি যেটা বললাম যে ক্যাপসুলের ভিতরে কতগুলো গুটি গুটি দানা বা মেডিসিন থাকে, যেগুলোর প্রত্যেকটার কি অ্যাকশন আছে, আছে না? তো অ্যাকশনগুলো আমরা মেথড চিন্তা করতে পারি। তো এবং চারপাশে একটা তোমার আবরণ থাকে। আমরা ক্লাসটা অবশ্যই একটা রেপ্লিকা, যেটা আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে গেলে অবজেক্ট তৈরি করতে হয়, তাই নাকি? এবং ক্লাসের ভিতরে যা থাকে, দ্যাট মিন্স প্রপার্টিস এবং মেথড যেগুলো থাকে, এগুলো সেগুলো চাইলেও আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারি না। এগুলো ডিপেন্ড করে অ্যাক্সেস স্পেসিফায়ারের উপরে, তুমি কিভাবে ইউজ করতে চাও, বাইরে কতটুকু অ্যাক্সেস দিবা কি দিবা না, এই বিষয়গুলো থাকে। তার মানে এই যে একটা ক্যাপসুল যেমন চারপাশে আবরণ দেওয়া থাকে, তার মানে সিকিউরিটির জন্য বা প্রোটেকশনের জন্য, বা যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক একইভাবে আমরা বলতে পারি ক্লাসের যে ক্লাসটা আমরা তৈরি করি, সেই ক্লাসের মধ্যে বিভিন্ন ভেরিয়েবল থাকে, মেথড থাকে, এবং ক্লাস একটা র্যাপিং, এবং ক্লাসের নাম দিচ্ছি আমরা। পরবর্তী ক্লাসের ভিতরে যা থাকবে ইউজ করতে গেলে আমাকে একটা অবজেক্ট বানাতে হবে। তো এখানে দেখো কি বলা হচ্ছে, যে এনক্যাপসুলেশন ইজ এ প্রসেস অফ কম্বাইনিং ডেটা মেম্বার্স অ্যান্ড ফাংশনস। সো ডেটা মেম্বার্স মানে কিন্তু ভেরিয়েবলস, ফাংশনস মানে কিন্তু মেথডস, ইন আ সিঙ্গেল ইউনিট। তাহলে সিঙ্গেল ইউনিট যেটাকে আমরা বলে থাকি কল্ড ক্লাস। তাহলে আমরা তো সবাই ক্লাস বানানো শিখেছি, শিখেছি না? তাহলে যদি ক্লাস বানানো শিখে থাকি, তাহলে আমরা এনক্যাপসুলেশন বানানো শিখেছি, যেটা আমি শুরুতে বলতেছিলাম যে আমরা না বললেও আমরা এনক্যাপসুলেশনের কাজ করেছি। এবং এটা বলার অপেক্ষা রাখে না, যেটা আমি কয়েকবার রিপিট করলাম, যে এনক্যাপসুলেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ইন ওওপি অর ইন সি প্লাস প্লাস। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, এনক্যাপসুলেশন আমরা কেন ইউজ করব? এনক্যাপসুলেশন ইজ টু প্রিভেন্ট দ্য অ্যাক্সেস টু দ্য ডেটা ডিরেক্টলি। তার মানে এনক্যাপসুলেশনের মাধ্যমে তুমি ভিতরে যে ডেটাগুলো থাকবে, এগুলো ডিরেক্টলি অ্যাক্সেস করা, প্রোটেক্ট করতে পারো। এবং যদি ডিরেক্টলি অ্যাক্সেস প্রোটেক্ট করতে চাও, তাহলে তোমাকে অ্যাক্সেস স্পেসিফায়ার কি নিতে হবে? পাবলিক না প্রোটেক্টেড, প্রাইভেট, কোনটা? পাবলিক, প্রাইভেট, অবশ্যই প্রাইভেট। পাবলিক তো হচ্ছে ক্যান বি অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার, তাই নাকি? তাহলে অবশ্যই সেটা প্রাইভেট।
তার মানে এনক্যাপসুলেশন বলা হচ্ছে যে এনক্যাপসুলেশনের মাধ্যমে তুমি যেটা করতে পারো ইজ টু প্রিভেন্ট দ্য অ্যাক্সেস টু দ্য ডেটা ডিরেক্টলি। তার মানে এই ভিতরে যে ডেটাগুলো থাকবে সেগুলো ডিরেক্টলি অ্যাক্সেস করা থেকে তুমি প্রোটেক্ট করতে পারবা। দ্য অ্যাক্সেস টু দেম ইজ প্রোভাইডেড থ্রু দ্য ফাংশনস অফ দ্য ক্লাস। তাহলে ইনডিরেক্টলি আমরা এগুলো ইউজ করতে পারবো কিসের মাধ্যমে? ফাংশনের মাধ্যমে। এবং এটাও আমরা দেখেছি, যদিও হয়তো তোমরা অনেকে ভুলে যেয়ে থাকতে পারো ক্লাসের গ্যাপের কারণে, যেটা এক্সাম চললো। আজকে আমরা এগুলো একটু রিভিউ করে দিব। এখন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ওয়ান অফ দ্য পপুলার ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাট হেল্পস ইন ডেটা হাইডিং। তার মানে যেটা বলা হচ্ছে যে তুমি প্রিভেন্ট করতে পারবা ডেটাকে বাইরের ওয়ার্ল্ড থেকে মানে ডিরেক্টলি অ্যাক্সেস করা। এটাকে বলেছে ডেটা হাইড করা, যে আমার ক্লাসের ভিতরে যত ডেটা থাকবে আমি চাইলে আউটসাইড ওয়ার্ল্ডকে সব কিছু অ্যাক্সেস করতে নাও দিতে পারি ডিরেক্টলি। তার মানে যেগুলো ডিরেক্টলি দিব না সেগুলোকে বলা হচ্ছে হাইড করা। এই হাইড কিভাবে করবো সেটা আজকের ক্লাস আমরা দেখবো। তাহলে অ্যাক্সেস স্পেসিফায়ার তোমরা এর আগে দেখেছো, এখানে জাস্ট একটু রিভিউ করার জন্য আমরা আবার এখানে দিয়েছি যে 3 ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এই নিয়ে তোমরা লেকচারও দেখেছো। পাবলিক মানে হচ্ছে মেম্বারস আর অ্যাক্সেসিবল ফ্রম আউটসাইড দ্য ওয়ার্ল্ড। তার মানে এই যে পাবলিক যে জোনটা দেখতে পাচ্ছ, আউটসাইড দ্য ওয়ার্ল্ড বলতে সব জায়গাতে ইউজ করা যাবে, ক্লাসের ভিতরে এবং ক্লাসের বাইরে। দেখো পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার বলতে যেটা বোঝানো হচ্ছে উইদিন দ্য সেম ক্লাস, আউটসাইড দ্য ক্লাস এবং ইন ডিরাইভড ক্লাস। এই ডিরাইভড ক্লাস নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম। প্রাইভেট মানে হচ্ছে শুধুমাত্র কোথায় ইউজ করা যাবে? উইদিন দ্য ক্লাস, তাই নাকি? এবং প্রোটেক্টেড আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম একটু শর্ট ফর্মে, বলছিলাম এগুলো ফিচার আলোচনা করব যখন ইনহেরিটেন্স পড়ব। তো প্রোটেক্টেড হচ্ছে উইদিন দ্য ক্লাস এবং ডিরাইভ ক্লাসে ইউজ করা যায়, এর আউটসাইড দ্য ক্লাসে কিন্তু ইউজ করা যায় না। সো এটা একটু রিভিউ, জাস্ট এখানে নতুন একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে বোঝানোর জন্য। এখন আসলে যে এনক্যাপসুলেশন তুমি কিভাবে প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করবা। সাধারণত আমরা যেটা করে থাকি, ওই যে একটাকে বলা হলো যে এনক্যাপসুলেশনের মাধ্যমে তুমি ডেটাকে প্রোটেক্ট করতে পারো বা ডিরেক্টলি অ্যাক্সেস করা থেকে প্রোটেক্ট করতে পারো। তো এর জন্য তোমাকে কি করতে হবে বলা হচ্ছে মেক অল দ্য ডেটা মেম্বার্স প্রাইভেট। এখানে অনেক ক্ষেত্রে এমন না যে সবাইকেই করতে হবে, যতটা সম্ভব। তার মানে যত ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করবো সবগুলো ভেরিয়েবল আমরা কি করব? প্রাইভেট করব। প্রাইভেট করা মানে হচ্ছে বাইরে থেকে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে যদি ভেরিয়েবল যদি প্রাইভেট থাকে তা আমরা তো ভেরিয়েবল ছাড়া কাজ করতে পারবো না। তাহলে সেই ভেরিয়েবলের উপরে যে অ্যাকশনগুলো বা যে প্রসেসগুলো হবে সেই প্রসেসের জন্য আমাকে পাবলিক ফাংশন বানাতে হবে। এবং পাবলিক যে ফাংশনগুলো বানাই আমরা সাধারণত বলে থাকি সেটার ফাংশন এবং গেটার ফাংশন। সেটার মানে ভ্যালু সেট করার জন্য, গেটার মানে ভ্যালু পাওয়ার জন্য। এই ধরনের ফাংশন আমরা তৈরি করে থাকি। তো আসো আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব যে সেটার ফাংশন কোনগুলোকে বলে, গেটার ফাংশন কোনগুলোকে বলে। আমরা অনেক সময় প্রোগ্রামে লিখতাম সেট ভ্যালু, মনে আছে তোমাদের? সেট ভ্যালু বা বা লিখতাম ডিসপ্লে। তো ডিসপ্লেটাই যদি আমি বলি গেট ভ্যালু, কোনো তো সমস্যা নাই। তাহলে সেট ভ্যালু আমরা লিখতাম ভ্যালু সেট করার জন্য, গেট ভ্যালু লিখতাম আমরা ভ্যালু পাওয়ার জন্য। ওই যে সেট ভ্যালু যে ফাংশনটা লিখছি ওইটাকে বলা হয় সেটার ফাংশন। ওই যে গেট ভ্যালু যে ফাংশনটা আমরা লিখবো বা ডিসপ্লে যে ফাংশনটা লিখবো ওইটা হচ্ছে গেটার ফাংশন, যার মাধ্যমে আমি ডেটা পেয়ে থাকি। তো এই নর্মালি এই শব্দগুলো আমরা ইউজ করি, সেটার ফাংশন এবং গেটার ফাংশন। তো আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি। আসো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে লেকচার শিটে, এই টাইপের একটা এক্সাম্পল দেখি। এরপর আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব যে কিভাবে এনক্যাপসুলেশন আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবো। এই ধরনের ছোট একটা প্রজেক্ট আমরা দেখার চেষ্টা করব। তাহলে আসো আমরা কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, এবং আমাদের আজকের ক্লাস নাম্বার সম্ভবত 11। সো ওপি আমি 11 দিচ্ছি, ফোল্ডারের নাম। প্রথম প্রোগ্রাম আমরা নাম দিচ্ছি 1.cpp হ্যাশ ইনক্লুড। এখানে আমি শুধুমাত্র যেটা বোঝাবো যে সেটার এবং গেটার মেথড মানে কি। আমরা কিন্তু এনক্যাপসুলেশনের ইমপ্লিমেন্টেশন আরো পরে যাব। তাহলে আসো আমরা বেসিক স্ট্রাকচার টাইপ করে নিই। সরি, তাহলে এ হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন আমরা একটা ক্লাস নিতে পারি, যে কোনো নামে ক্লাস নিতে পারি। সাপোজ আমি ধরো ক্লাস নিচ্ছি স্টুডেন্ট নাম দিয়ে, যেটা তোমরা পরিচিত, এর আগে আমরা ক্লাস করেছি এই নাম দিয়ে। স্টুডেন্ট নাম দিয়ে আমরা ক্লাস তৈরি করেছিলাম। ধরো একটা শুধুমাত্র আইডি নিচ্ছি, ধরো নিলাম পাবলিক। পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরো দিচ্ছি ইন্টিজার এস আইডি। তাহলে এই যে এস আইডি এটা তো পাবলিক। সো পাবলিক হওয়া মানে কিন্তু আমি মেইন ফাংশনের ভিতরে এসে এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে সাপোজ ধরো ওবিজে দিলাম, তাহলে ওবিজে ডট এস আইডি দিতে পারবো, পারবো না? পারবো। সাপোজ এটা দিলাম, তাহলে এখন যদি আমি সি আউট দিই ওবিজে ডট এস আইডি, আমি একটু রিভিউ করতেছি যারা প্রিভিয়াস ক্লাসগুলো
ভুলে গেছো তাদের জন্য। তাহলে দেখো এতটুকু বস্তু তো কার কোনো সমস্যা নেই, নতুন কিছু নাই আছে। এটা হচ্ছে একটা ক্লাস, ক্লাসের ভিতরে পাবলিক হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, কোনো মেথড আমরা নেইনি। তাহলে এই ক্লাসে একটা অবজেক্ট বানালাম ওবিজে নাম দিয়ে, এবং ক্লাসের, তোমরা জানো ক্লাসের নাম দিতে হয়, তারপর একটা ভেরিয়েবল দিতে হয়। তাহলে ওবিজে দিয়ে অবশ্যই আমরা এই ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো, যেহেতু পাবলিক, সো এসআইডি কে অ্যাক্সেস করা যাবে। এসআইডি এর মধ্যে ভ্যালু সেট করে দিলাম, এখন আমরা যদি সি আউট দিই তাহলে অবশ্যই দেখতে পাবো। সো এতটুকু আশা করি বুঝতে কার কোনো সমস্যা নাই। সো এখানে কিন্তু সেটার এবং গেটার কোনো মেথডই আমরা ইউজ করি নাই। তো আমরা দেখব যে সেটার এবং গেটার মেথড এখানে ইউজ করা যায় কিনা। এখন ধরো যদি আমি এটাকে প্রাইভেট বানাই, তোমরা বলো এখন কি আর এইভাবে কি ডেটা অ্যাসাইন করা যাবে, ভ্যালু অ্যাসাইন করা যাবে আইডির মধ্যে? কারণ হচ্ছে প্রাইভেট প্রপার্টিকে তো বাইরে ইউজ করা যাবে না, রান করতে গেলে এরর ধরবে। রান করো, এবং দেখা এরর ধরে ফেলছে। যদি আমরা মেসেজটা দেখতে চাই, এই যে বলছে ইন্টিজার স্টুডেন্ট এসআইডি ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট, সো তুমি এভাবে ইউজ করতে পারো না, কারণ হচ্ছে প্রাইভেট প্রপার্টিকে বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। তাহলে আমরা কিভাবে কাজ করব? তাহলে আমরা এটা করতে পারবো না, সো এটা রিমুভ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে তো এসআইডি লিখতে পারবো না, পারবো? কারণ এসআইডি তো হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এগেন রান করো, সেই সেম মেসেজে কিন্তু দেখাবে, যে তুমি সেম মেসেজই দেখতে পাবা। দেখছো? সো আমরা এইভাবে কিন্তু এটা ইউজ করতে পারবো না। তাহলে আমি এলিয়েনও লিখতে পারতেছি না। তাহলে আমার তো এখন এটার মধ্যে ভ্যালু সেট করতে হবে, পাশাপাশি সেই ভ্যালুটা আমি দেখতেও চাই। এখন অনেকভাবেই করা যায়, তোমরা কনস্ট্রাক্টর শিখছো না কনস্ট্রাক্টর মিডের আগে? সেখানে কিন্তু আমরা দেখেছিলাম। ধরো কনস্ট্রাক্টর আপাতত আমি ইউজ করতেছি না, আমি এখন এর মধ্যে ভ্যালু সেট করতে চাই। সো প্রথমত তুমি পারো কি সরাসরি এর মধ্যে একটা ভ্যালু সেট করে দিতে, নাকি? দিলা, ভালো কথা। এখন কি তুমি দেখার জন্য সি আউট ওবিজে ডট এসআইডি লিখতে পারবা? পারবা না। তাহলে আমাকে দেখার জন্য কি করতে হবে? তাহলে দেখার জন্য অবশ্যই একটা পাবলিক ফাংশন বানাতে হবে। আমি এবার ধরো বানাচ্ছি যে কি বানাবো, সাপোজ ধরো ইন্টিজার গেট আইডি, মানে শুধু আইডিটা দেখতে চাই আমি। গেট আইডি নামে একটা ফাংশন বানাচ্ছি, এখানে ধরো দিলাম রিটার্ন এস আইডি। তাহলে এখন তো আমি যদি ওবিজে ডট গেট আইডি দেই, তাহলে কি আমি দেখতে পাবো না? যদি আমি এখন এইখানে সি আউট ইউজ করি, এন্ডেল, তাহলে এখানে কি হলো, আমি একটা ফাংশন বানালাম, পাবলিক ফাংশন। এই ফাংশন কি করতেছে? রিটার্ন করতেছে কাকে? এসআইডি কে। এসআইডি মানে কি? এসআইডির ভ্যালু না? এসআইডি ভ্যালু। তাহলে এখানে আমরা কিন্তু এই যে এসআইডিটা আমরা মেইন ফাংশন থেকে সরাসরি ইউজ করতে পারতেছি না, এটা ইনডিরেক্ট ইউজ করতেছি না। এটাকে ইনডিরেক্ট কিভাবে? এটা পাবলিক ফাংশনের মাধ্যমে। সো এটা হচ্ছে গেটার মেথড, এটাকে আমরা বলে থাকি গেটার মেথড বা গেটার ফাংশন পাওয়ার জন্য। এখন রান করো, কোনো এরর আসার কথা না, দেখি আসছে, কোনো সমস্যা হচ্ছে? এখন যদি তুমি আরেকটা অবজেক্ট তৈরি করো, তার আরেকটা অবজেক্ট তৈরি করলে তোমার এখানে তো আইডি ফিক্স হয়ে যাচ্ছে। আইডি ফিক্স হয়ে যাচ্ছে না? ধরো আমি আরেকটা অবজেক্ট বানাচ্ছি, ধরো এখানে আমি আরেকটা অবজেক্ট বানাবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখানে আমি অবজেক্ট ওয়ান দিলাম। এখন অবজেক্ট ওয়ান দিলেও কিন্তু সেম আইডি দেখাবে নাকি? কারণ কি, আমার এটা তো হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি এবং ক্লাসের মধ্যে আছে, এটার মধ্যে একবারই ভ্যালু অ্যাসাইন করা যাচ্ছে, দ্বিতীয়বার যাচ্ছে না। যাচ্ছে কি? তো দুইটার মধ্যে কিন্তু সেম আইডি দেখাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা প্রবলেম। এই প্রবলেম সলভ করতে পারি কনস্ট্রাক্টরের মাধ্যমে, তাই নাকি? কনস্ট্রাক্টরের মাধ্যমে সলভ করতে পারি, আমি সেখানে যাচ্ছি না। এখন আসো, আমি এটা এখন একটা মেথডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে চাই, ডেটাটা অ্যাসাইন করতে চাই। তাহলে আমি এখন এটাকে দিচ্ছি না এখানে। তাহলে আমি এখন একটা মেথড অ্যাপ্লাই করব, নাম দিচ্ছি ধরো, ইন্টিজার দেওয়া লাগবে না, কারণ ভয়েড দিলেই হচ্ছে। ভয়েড সেট আইডি, সেট আইডি নামে একটা ফাংশন বানাচ্ছি। এই ফাংশনের মধ্যে আমি ধরো একটা প্যারামিটার দিচ্ছি ইন্টিজার, কি দিব, ধরো এক্স দিলাম। তাহলে এখন আমরা চাচ্ছি এস আইডি ইকুয়ালস টু এক্স। দেখো তো এটা বুঝলা কিনা? এর মানে কি, এই যে এস আইডির মধ্যে আমরা কি করব, ভ্যালু অ্যাসাইন করবো না? কোন ভ্যালুটা অ্যাসাইন করব? সেট আইডি আমি একটা ফাংশন বানাচ্ছি, সো এই ফাংশনটা পাবলিক। সো পাবলিক ফাংশন মানে হচ্ছে আমাকে অবশ্যই এখানে ওবিজে ডট সেট আইডি আমাকে বলতে হবে, এবং তার ভিতরে আমি যে আইডি দিব, সাপোজ এটা দিচ্ছি। তাহলে এখন এই আইডিটা যাচ্ছে কোথায়? এক্স এর কাছে। তাহলে এক্স এর ভ্যালু কোথায় জমা হচ্ছে? এস আইডিতে। তাহলে রিটার্ন করতেছে কি? এস আইডি। তার মানে কি, এখন যদি আমি এইটা আউটপুট দেখতে চাই তাহলে অবশ্যই 1001 দেখাবে। এটার জন্য আমি কি করব এখন? ওবিজে ওয়ান ডট সেট আইডি, একই ফাংশন ইউজ করা যাবে না? 100 বা 000 2।
তাহলে আসো আমাদের প্রবলেম সলভ হলো। দেখো দুইটা আইডি কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখানে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, এখানে যে ফাংশনটা বানাচ্ছি এটাকে বলা হয় সেটার মেথড বা ফাংশন। এখানে যে কথাটা বলা হচ্ছিল যে মেক অল দ্য ডেটা মেম্বার্স প্রাইভেট, তাহলে এখানে শুধু একটা মাত্র ডেটা মেম্বার্স আমরা নিয়েছি, একটাই নিয়েছি, সো প্রাইভেট রাখছি। এরপরে বলা হচ্ছে কি ক্রিয়েট পাবলিক সেটার এন্ড গেটার ফাংশনস ফর ইচ ডেটা মেম্বার, প্রত্যেকটা ডেটা মেম্বারের জন্য তোমাকে বানাতে বলছে, তাই নাকি? কিভাবে বানাবো বলছে, ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য সেট ফাংশন সেট দ্য ভ্যালু অফ ডেটা মেম্বার অ্যান্ড গেট ফাংশন গেট দ্য ভ্যালু অফ ডেটা মেম্বার। তুমি এটা তোমার নিজের চিন্তা করে লজিক্যালি তুমি বানানোর চেষ্টা করবে। এখন যদি আমরা বলি এখানে আরেকটা মেম্বার নিব, যে ধরো আমি একটা মেম্বার নিচ্ছি, ধরো স্ট্রিং নেম, নিতে পারি না? এখন এটার জন্য একটা সেটার মেথড বানাতে পারি না, যে ভয়েড সেট নেম। তাহলে ধরো ভয়েড সেট নেম দিয়ে আমি যদি বলি যে এইখানে আমি বলবো যে স্ট্রিং ধরো এন, তাহলে এখানে কি হবে, নেম ইকুয়ালস টু এন। তাহলে সেটার মেথড কয়টা হলো, দুইটা হলো। তাহলে এখন যদি নেম সেট করতে চাও তাহলে কি হবে, ওবিজে ডট সেট নেম। এখন তুমি যদি এটার ভিতরে অবশ্যই কি স্ট্রিং টাইপের ডেটা পাঠাবা নাকি, পাঠিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি দেখতে চাই, এখন যদি আমি দেখতে চাই তাহলে আমাকে অবশ্যই কি এটার জন্য একটা গেটার মেথড বানাতে হবে নাকি? তাহলে কি বানাবো, স্ট্রিং গেট নেম। তাহলে যদি একটা গেটার মেথড বানাই, এখান থেকে কি হবে, রিটার্ন কি দিবা, নেম, তাই নাকি? তাহলে দেখো এই যে দুইটা গেটার মেথড হলো, দুইটা সেটার মেথড হলো। তাহলে এখন আমরা আসো যে এখানে সেট নেম দিলাম, এখন যদি আমরা এক লাইনও করতে পারি, আলাদা লাইনও করতে পারি, সি আউট ওবিজে ডট গেট নেম, দেখবা যে আমরা নামটা এখানে পাই কিনা, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এই পার্টটা থাক, আমরা শুধু প্রথম পার্টের দিকে ফোকাস করি। তাহলে এখানে একটু এরর আছে, আমরা ফাংশনের জন্য প্যারেন্থেসিস ইউজ করিনি, এই জন্য সে এরর দেখাচ্ছিল। দেখো তো আসছে কিনা বুলবুল আহমেদটা, এই যে বুলবুল আহমেদ এবং তার আইডি কত 10001। এখন যদি বলো স্যার আমি এক লাইনে দেখতে চাই, তাহলে তো দেখতেই পারো, এখানে এন্ডেল না দিলে আসবে না। এন্ডেল না দিয়ে যদি আমি এখানে একটা ক্লোন চিহ্ন ইউজ করি, একটা স্পেস দেই, তাহলে ডেটা কিন্তু এক লাইনে চলে আসবে। দেখো আসছে না, আসছে কিন্তু। এখন যদি তুমি এটার জন্য চাও সিমিলারলি এটা করতে পারো, কন্ট্রোল সি এখানে দিয়ে দাও, কন্ট্রোল ভি, ধরো এখানে দিয়ে দিচ্ছি আলিজ আহমেদ, এখানে গেট নেম দিয়ে দাও, রান করো, আসছে না? তাহলে এর মাধ্যমে আমি যেটা আবারও বলি যে সেটার মেথড মানে কি এবং গেটার মেথড মানে কি সেটা বোঝানোর চেষ্টা করছি। এখন তুমি চাইলে বলতে পারো স্যার আমি কি এই দুইটাকে একটা দিয়ে বানাতে পারতাম না, পারতাম কিন্তু, যে সেট ভ্যালু দিয়ে দুইটা প্যারামিটার পাস করতাম, এখানে সেট ভ্যালু দিয়ে একসাথে দুইটা ভ্যালু পাঠিয়ে দিতাম, পাঠাতে পারতাম না? ঠিক আছে, একটাতে মধ্যে কিন্তু দুইটা আমরা পারতাম। এখানে আমি জাস্ট দেখিয়েছি যে ইন্ডিভিজুয়াল আইডিকে কিভাবে ভ্যালু সেট করা যায়, ইন্ডিভিজুয়াল মেম্বারের মধ্যে কিভাবে ভ্যালু সেট করা যায় এবং সেই মেম্বারগুলো কিভাবে রিটার্ন করা যায়। সো রিটার্ন করলে আমি সেটা কিভাবে দেখতে পারি। সো এটাই হচ্ছে গেটার মেথড এবং সেটার মেথড। এখন দেখো এটা কিন্তু অনেকভাবে সলভ করা যেত, ফাংশন কমাতে পারি, দুইটা মিলে একটা বানাতে পারি, পারি না? এই দুইটা মিলে একটা বানাতে পারি, আবার চাইলে এই দুইটা অ্যাভয়েড করে আমরা শুধু কনস্ট্রাক্টরের মাধ্যমে ডেটা পাঠিয়ে দিতে পারি, পারি তো? তাহলে এই কাজগুলো এখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো। আপাতত বলো যে আমাদের এনক্যাপসুলেশন, এটা কিন্তু এনক্যাপসুলেশন একটা এক্সাম্পল, কারণ এনক্যাপসুলেশন মানে হচ্ছে কিন্তু যে ক্লাস হচ্ছে এনক্যাপসুলেশনের এক্সাম্পল এবং সেই ক্লাসের মধ্যে অবশ্যই মেম্বার থাকতে হবে এবং তার পাশাপাশি মেথড থাকতে হবে। সো এই ক্লাসটা কিন্তু অবশ্যই এখানে মেম্বার আছে, পাশাপাশি কি আছে, মেথড আছে। সো ক্লাস ইজ এ কালেকশন অফ মেম্বার্স বা ভেরিয়েবলস অ্যান্ড মেথডস অর ফাংশনস। তাহলে এটা অবশ্যই এনক্যাপসুলেশনের এক্সাম্পল, এবং এনক্যাপসুলেশন যেহেতু আমরা সিকিউরিটি এনশিওর করি, এখানে কিন্তু ডেটা মেম্বারগুলোকে আমরা সাধারণত প্রাইভেট রাখার চেষ্টা করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা এনক্যাপসুলেশন একটা এক্সাম্পল। তোমাকে যদি বলে একটা সিম্পল এক্সাম্পল দেখো, তুমি এইভাবে একটা এক্সাম্পল দেখিয়ে দিতে পারো। সো আমরা এখানে যেই যেই ফিচারগুলোর কথা বলছি সেটা কিন্তু আমরা এখানে বলার চেষ্টা করলাম, যে বলছে উই ক্যান ইমপ্লিমেন্ট এনক্যাপসুলেশন বাই ইউজিং অ্যাক্সেস স্পেসিফায়ার্স, আমরা কিন্তু সেটাই করেছি। এবং এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে যে সেট আইডি গেট আইডি, যেটা আমি দেখার চেষ্টা করলাম। তোমরা এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে যে আইডি নেম জিপিএ, তোমরা এটা বাসায় দেখতে পারো। এখন আসো আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যাবো, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আসো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, ধরো
একটা নাম দিচ্ছি অ্যাকাউন্ট ডট সিপিপি। সো এক্সাম্পলটা আমি যে চিন্তা করে রেখেছি বা এখানে অ্যাকাউন্ট ডট সিপিপি দিয়ে সেভ করছি, কারণ হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ যে এক্সাম্পল দেবো সেই এক্সাম্পলটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। ধরো তুমি ইউনিভার্সিটি চিন্তা করো অথবা ব্যাংক চিন্তা করো, আমরা সিম্পলি ব্যাংক চিন্তা করতে পারি। তুমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে যাও, তাহলে কি হবে, তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে না, ফর্মে অনেক ইনফরমেশন থাকবে বাট অ্যাকাউন্টের নেম দিতে হবে তো। ওখানে সব ইনফরমেশন ফিল আপ করবা, ফিল আপ করার পরে তুমি যখন অ্যাকাউন্টের এই ফর্মটা জমা দিবা, সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, কোনো ডিপিএস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো জমা দেওয়ার সময় তোমাকে একটা ইনিশিয়াল ডিপোজিট করতে হয় না, যেটা 500 টাকা হতে পারে, 5,000 টাকা হতে পারে, 1 লাখ টাকা হতে পারে, এটা ডিপেন্ড করবে কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট তুমি করতেছো, কোন ব্যাংকে গিয়ে করতেছো, ব্যাপারটা তেমনই। তাহলে একটা অ্যাকাউন্টের সাথে কি কি কানেক্টেড, মিনিমাম একটা অ্যাকাউন্টের নেম লাগবে, অ্যাকাউন্টের একটা নাম্বার লাগবে, এই দুটো মাস্ট নাকি, নেম এবং নাম্বার। ভিতরে ইনফরমেশন অনেক ইনফরমেশন থাকবে, সেগুলো আমি বাদ দিচ্ছি। এরপরে তুমি একটা অ্যাকাউন্ট ওপেন করলা, 500 টাকা জমা দিলা বা 5,000 টাকা জমা দিলা, এরপরে তোমার কাজ কি, কয়েকদিন পর পর তুমি ব্যাংকে যাবা অথবা যে কোনোভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিবা, সেটা বিকাশের মাধ্যমে হোক, নগদের মাধ্যমে হোক, যদি কোনো অপশন থাকে, বা ফিজিক্যালি গিয়ে হোক বা বুথে গিয়ে হোক, তার মানে তুমি ডিপোজিট করবা। পাশাপাশি কি করবা, তোমার প্রয়োজন তুমি উইথড্র করবা। তার মানে দুইটা কাজ, মানে একটা হচ্ছে ডিপোজিট করা, একটা হচ্ছে উইথড্র করা, এই দুটো কমন সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে, তাই নয় কি? তাহলে আমি যে কথাগুলো বললাম, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে উইথড্র, পাশাপাশি হচ্ছে আমি একটা তোমার অ্যাকাউন্টের নেম থাকবে, অ্যাকাউন্টের নাম্বার থাকবে। এবং ডিপোজিট এবং উইথড্র করার, কখনো ডিপোজিট করতেছো তার মানে অ্যাকাউন্টে টাকা যোগ হচ্ছে, কখনো উইথড্র করতেছো অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ হচ্ছে, দ্যাট মিন ডিডাক্ট হচ্ছে। এখন যদি বলি কারেন্ট ব্যালেন্স কত, তাহলে এই যে যতগুলো ট্রানজাকশন হয়েছে, সেটা উইথড্র হোক ডিপোজিট হোক, সবগুলোকে মিনিমাইজ করে, দ্যাট মিন সবগুলো ক্যালকুলেশন করে তো তোমার কারেন্ট ব্যালেন্সটা জানাবে নাকি। তাহলে ব্যালেন্সটা আমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ব্যালেন্স আমাকে জানতে হবে যে কোনো সময়। সো যেই কথাগুলো বললাম, এই কথাগুলো দিয়ে আমরা একটা ছোট একটা প্রজেক্ট করার চেষ্টা করি। তাহলে প্রথমে আসো আমরা বেসিক স্ট্রাকচার লিখব। এটা খুব মন করে বুঝবা, যত ধরনের কোশ্চেন আছে তোমরা করবা, ভালো করে বোঝার চেষ্টা করবা। তাহলে আমরা ইন্টিজার মেইন রিটার্ন 0 সেমিকোলন। এখন আসো যে আমরা একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নামই দিচ্ছি অ্যাকাউন্ট। তাহলে আমি প্রথম দিকে কিছু প্রবলেম বুঝাবো, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব, এরপর আমরা সেটাতে যাব। ঠিক আছে, আমি ধরো প্রথমে পাবলিক নিচ্ছি, পাবলিক একটা অ্যাক্সেস স্পেসিফায়ার নিচ্ছি, এর অধীনে একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরো স্ট্রিং, যে অ্যাকাউন্ট নেম, তারপরে ধরো নিচ্ছি ডাবল, ধরো ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স, ধরো এসিসি ব্যালেন্স। ওকে, দুইটা ভেরিয়েবল নিলাম। আপাতত কোনো মেথডে যাচ্ছি না, দ্যাট মিনস কোনো ফাংশনে যাচ্ছি না, এর মধ্যে একটু কাজ করে দেখবো যে কী ধরনের প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি এবং এনক্যাপসুলেশন আমাদের কিভাবে হেল্প করতে পারে। আমার কথা কি বুঝছো তোমরা? সো প্রথমে আমরা প্রবলেম দেখব। তাহলে আসো আমরা এই একটা ক্লাস তৈরি করলাম, এই ক্লাসের মধ্যে দুইটা মাত্র প্রপার্টি আছে। এখন আসো আমরা একটা অবজেক্ট বানাবো। তাহলে অবজেক্ট বানানোর যে রুলস, প্রথমে ক্লাসের নাম, তারপরে একটা অবজেক্টের নাম দিতে হবে, আর সাপোজ ধরো দিচ্ছি আমি A1, দ্যাট মিনস অ্যাকাউন্ট নাম্বার 1 বা OBJ1, যা খুশি তোমাদের। তো আমি A1 ডট অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম সাধারণত কি হয়, তোমার নিজের নামটাই হয় না, ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু তোমার নিজের নামটা অ্যাকাউন্ট নেম হয়। এবার আসো A1 ডট অ্যাকাউন্ট ব্যালেন্স, তার মানে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তোমাকে অবশ্যই একটা ডিপোজিট তোমাকে করতে হবে, সেই ইনিশিয়াল ব্যালেন্সটা আমি বলে দিচ্ছি, সাপোজ ধরো 5,000। তাহলে আমি একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতেছি। এখন আমি সি আউট দিয়ে দেখব যে অ্যাকাউন্টের নামটা কি, ধরো A1 ডট অ্যাকাউন্ট নেম। এরপরে তুমি যদি মনে করো যে এখানে ব্যালেন্সটা দেখবে এক লাইনে, তাহলে আমরা এখানে কি দিব, A1 ডট ব্যালেন্স, এরপরে আমরা দিচ্ছি এন্টার। হ্যাঁ, ওকে, রান করে দেখি। তার মানে একটা অ্যাকাউন্ট আমি ওপেন করলাম, কি কি ভুল হলো এখানে, ব্যালেন্স, আচ্ছা এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স ACC, তারপর হচ্ছে B। এবার আসো আমরা রান করি। তাহলে দেখো যে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যে অ্যাকাউন্টের নেম হচ্ছে বুলবুল আহমেদ এবং তার ইনিশিয়াল ব্যালেন্স কত, 5,000 দেখাচ্ছে।
তাহলে খুবই ভালো কথা, এখন তুমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবা। তাহলে কি হবে, এই সেমটা আমি কপি করি, কন্ট্রোল সি, এবং এখানে আমি আসলাম কন্ট্রোল ভি। তাহলে এবার অ্যাকাউন্ট নাম্বার 2, অ্যাকাউন্ট হোল্ডারের নাম চেঞ্জ করে দাও, আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরো ব্যালেন্সটা 5,000 জায়গায় ইনিশিয়াল ডিপোজিট 10,000 হতে পারে, তাহলে এটা অবশ্যই অ্যাকাউন্ট 2, দ্যাট মিনস অবজেক্ট যেটা আমরা বলতেছি A2 হবে, তাহলে অবশ্যই এখানে A2 দিতে হবে। এবার রান করো, দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দুইটা অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখাবে। সেইভাবে আমরা শত শত অ্যাকাউন্ট তৈরি করতে পারি না? তাহলে যে ক্লাস যে একটা তোমার ব্লু প্রিন্ট বা রেপ্লিকা, যা যেটা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আমরা সেটাই অ্যাক্সেস করতে পারি, তাই না? এটা তো অলরেডি তোমরা বুঝে গেছো। এখন আসো এখানে কি কি প্রবলেম আছে বা কি কি প্রবলেম হতে পারে সেটাতে যাই। প্রথমে আসো যে আমরা টাকা ডিপোজিট করতে চাই। তো টাকা ডিপোজিট করতে গেলে কি হবে, ফাংশন এই ইকুয়েশনটা বা ফর্মুলাটা কি হবে, A1 ডট অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ বর্তমান ব্যালেন্সের সাথে নতুন যেই অ্যামাউন্টটা সেটা যোগ হবে নাকি। সাপোজ ধর আমি দিচ্ছি 10,000, দেখো তো বুঝলা কিনা এই লাইনটা, এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে ডিপোজিট। এটা মানে কি এই লাইনের মিনিং বুঝলা, এটা কি লিখছি? আচ্ছা, তাহলে পুরোটা লিখে দিই যদি না বুঝে থাকো। A1 ডট অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়ালস টু কি হবে, অ্যাকাউন্ট ব্যালেন্স প্লাস কত দিছি আমরা, 10,000 দিছি, তাই না? আচ্ছা, এখন দেখো এবার বুঝো কিনা, মানে আমরা শর্টকাটে লিখছি, এটা না লিখে শর্টকাটে লিখছি কি, A1 অ্যাকাউন্ট ব্যালেন্স প্লাস ইকুয়াল 10,000। সো এটার মানে কিন্তু এটা না যে A1 ডট অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়ালস টু A1 ডট অ্যাকাউন্ট ব্যালেন্স প্লাস 10,000, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর মনে আছে তোমাদের? তাহলে এই যে A1 ডট ব্যালেন্স, দ্যাট মিনস বর্তমান ব্যালেন্স কত, 5,000। তাহলে এখানে 5,000 বসবে, 5,000 বসলে তার সাথে 10,000 যোগ হয়ে আনসার কত আসবে, 15,000। দেখে আসে কিনা, আসছে 15,000 প্রথমটা। এখন তোমরা যদি বলো যে না স্যার আমি আর একটু ভাঙেন, এখানে আপনি আগে বলেন যে সি আউট, ধরো তুমি চাচ্ছ ইনিশিয়াল ব্যালেন্স যদি দেখতে চাও, যে এর ইনিশিয়াল ব্যালেন্স কত ছিল সেটা যদি দেখতে চাও, ধরো এখানে আমি বললাম ইনিশিয়াল ব্যালেন্স, তাহলে ইনিশিয়াল ব্যালেন্স এখানে কি হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, রান করো। তাহলে ইনিশিয়াল ব্যালেন্স 5,000। আচ্ছা, এটা তো এখানে দেখানো ঠিক হলো না, তাহলে আমাদের যেটা করতে হবে একটু ফরম্যাটিং চেঞ্জ করতে হবে। আমরা এই পার্টটুকু কাট করি, এই পার্টটুকু কাট করি, কন্ট্রোল এক্স, এখানে লিখে দেই সি আউট, যে কারেন্ট ব্যালেন্স। ওকে, এটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স, এটা হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্স, আর তার আগে আমরা অ্যাকাউন্টের নামটা দেখতে চাই, অ্যাকাউন্ট নেম। তাহলে কি হবে, A1 ডট অ্যাকাউন্ট নেম হ্যান্ডেল। আমি বোঝার সুবিধার্থে পোর্ট কমানোর জন্য এটা রিমুভ করে দিচ্ছি, একটা অ্যাকাউন্ট নিয়ে ডিল করি, পরবর্তীতে আমরা দেখব। তাহলে দেখো তো এখানে কি হলো, প্রথমে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম কি দেখাবে বলো, বুলবুল আহমেদ। ইনিশিয়াল ব্যালেন্স কত দেখাবে, 5,000। এরপরে এটা হচ্ছে আমার ডিপোজিটের অপারেশন এখানে হচ্ছে। সো ডিপোজিট যখন আমরা 10,000 দিচ্ছি, তাহলে এখানে ব্যালেন্স আসবে কত, কারেন্ট ব্যালেন্স কত, 15,000। দেখো এবার বুঝো কিনা আমরা যে কাজগুলো করলাম, আসছে? এখন তুমি তো ফরম্যাটিং তো যে কোনোভাবেই করতে পারো, আমি একটা ফরম্যাটিং দেখলাম, যদি মনে করো এখানে আরো একটা লাইন দিবা, আমি একটু জাস্ট দাও, রান করো, সেমিকোলন মিসিং আছে। সো ফরম্যাটিং তো তোমার হাতে, তুমি কিভাবে ফরম্যাট করবা। সো এই যে অ্যাকাউন্ট নেম, দ্যাট মিনস এই অ্যাকাউন্ট হোল্ডারের সমস্ত ট্রানজাকশন এখানে দেখাবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ব্যাপারটা কি বুঝছো? ওকে, এটা একটু ঠিক করে দিলাম। এখন আসো, যেটা হচ্ছে আমাদের ডিপোজিট। এখন ধরো তুমি টাকা উইথড্র করতে চাও, তাহলে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। উইথড্র করলে কি হবে, এখানে কি হয়ে যাবে, মাইনাস হবে না? ধরো 5,000 টাকা উইথড্র করতে গেছো, 5,000 টাকা উইথড্র করতে গেছো,
তাহলে এখানে কি হবে, মাইনাস, আর এখানে কত হবে, 5000। তাহলে আমার বর্তমান ব্যালেন্স কত, মানে এতটুকুর মধ্যে ব্যালেন্স কত, 15,000। 15,000 থেকে 5,000 বিয়োগ হবে, 5,000 বিয়োগ হয়ে সর্বশেষ ব্যালেন্স কত দেখাবে, 10,000। দেখো দেখায় কিনা, কাজ তো হচ্ছে তাই না? ওকে, তাহলে এইখানে আমরা ডিপোজিট না বলে অবশ্যই কি বলবো, উইথড্র। ওকে, খুব ভালো কথা। আমরা যেই যে কাজগুলো করতে চাইছিলাম, যে ডিপোজিট কিভাবে হয়, উইথড্র কিভাবে হয়, সেগুলো বুঝালাম। একটা অ্যাকাউন্টের নাম কিভাবে সেট করতে হয়, ইনিশিয়াল ব্যালেন্স কিভাবে দিতে হয়, সেটাও আমরা দেখলাম। ইনিশিয়াল ব্যালেন্সটা কি দেখা খুব জরুরি না, জরুরি আমার মেইন ব্যালেন্সটা দেখালেই হচ্ছে। কারণ ইনিশিয়াল ব্যালেন্স তো পরবর্তীতে এমন হয়ে যেতে পারে যে অ্যাকাউন্টের রুলস অনুসারে 500 টাকা থেকে বাকি টাকা তুমি উইথড্র করতে পারো, এমনও আছে। কোনো কোনো ক্ষেত্রে 5,000 থাকতেই হবে, এই ধরনের ইস্যু থাকবে। তো যাই হোক, ওগুলো কন্ডিশনের মাধ্যমে সেট করা যাবে। আপাতত থাক, পরে আমরা রিমুভ করবো। এখন আসো, খুব সুন্দরভাবে আমি প্রোগ্রামটা করছি। এখন ধরো কোনো কারণে তুমি কোডের মধ্যে কি করছো, অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়ালস টু করে দিছো 0। তাহলে তোমার এখন কারেন্ট ব্যালেন্স কত আসবে, যদিও তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ছিল, ছিল না? তাহলে এটা একটা প্রবলেম না? ইনিশিয়াল ব্যালেন্স ছিল 5,000, সেটাও নাই, তো হয়ে গেল কি, 0 হয়ে গেল না কারেন্ট ব্যালেন্স? আচ্ছা, নাম্বার 1, এই প্রবলেমগুলো মনে রাখবো, আমরা সবগুলো কিন্তু সলভ করবো। আচ্ছা, সলিউশনে আমরা মনে হয় পরবর্তীতে ডিসকানেক্টেড হয়ে কানেক্টেড হওয়ার পরে আলোচনা করলে মনে হয় ভালো। আমরা এই পার্ট, ওকে, আমরা আবার কানেক্টেড হতে পেরেছি। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখার চেষ্টা করতেছিলাম, যে কিছু প্রবলেম, যে আমরা অ্যাকাউন্টের যে বেসিক ফিচার্সগুলো থাকে, একটা অ্যাকাউন্টের নেম থাকবে, অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা জানতে চাই, পাশাপাশি ডিপোজিট করতে চাই, উইথড্র করতে চাই। এই অবস্থায় তুমি যদি হঠাৎ করে এই অ্যাকাউন্ট ব্যালেন্স এই ভেরিয়েবলটার অ্যাক্সেস পাও, সেখানে যদি সরাসরি 0 দাও, তাহলে তোমার পুরো ব্যালেন্সটা 0 হয়ে যাচ্ছে। এই ধরনের কিছু ইস্যু রেজ করছে। এবার আসো আরেকটা প্রবলেম দেখাই। ধরো তুমি তো এন্ট্রি দিচ্ছ, ধরো তুমি পাসওয়ার্ড এন্ট্রি দিতে গেলে তুমি তো ভুল করে পাসওয়ার্ড এন্ট্রি দাও না অনেক সময়, দেও তো? এখন ধরো এখানে তো আমরা প্রোগ্রামের মধ্যে করছি, এগুলো তো ব্যাক এন্ডে থাকবে, তুমি তো সামনে ইন্টারফেস পাবা যেখানে ডেটাগুলো ইনপুট দিবা। তাহলে ধরো ইনপুট দিতে গিয়ে তুমি 10,000 না দিয়ে -10,000 ইনপুট দিচ্ছ, হতে পারে না? ভুল হলো, হতেই তো পারে। আচ্ছা, এখন তোমরা, আমি এটা এটা প্রবলেম তো সলভ, এটা তো আমরা বুঝছি, এটা আমি কমেন্ট করে ফেলি। তোমরা এখন বলবা যে এই এতটুকুর মধ্যে আউটপুট কি আসবে, খুব দ্রুত চিন্তা করে বলো। 5,000 টাকা হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট, এরপর হচ্ছে আমি ডিপোজিট করছি -10,000 টাকা, এরপর উইথড্র করছি 5,000 টাকা। তাহলে ব্যালেন্স কি দাঁড়াচ্ছে, অ্যাকাউন্ট ব্যালেন্স, তাই 10,000 থাকে, তাহলে 5,000 ছিল। 5,000-এর সাথে আমার এখানে 10,000 যোগ হওয়ার কথা, কিন্তু 10,000 যোগ না হয়ে হয়ে যাচ্ছে কি, মাইনাস। তাহলে হয়ে যাচ্ছে এখানে -5,000 হয়ে যাচ্ছে, তাই না? -5,000 আর -5,000 আবার কি হচ্ছে, উইথড্র করতেছে। তাহলে কি আসে দেখো তো একটু, আসছে -10,000, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না রেজাল্ট? তাহলে এটা একটা প্রবলেম না, যে এই যে এখানে আমি ইনভ্যালিড ডেটা, আমার মানে অনিচ্ছাকৃত ভুল এটা, ঠিক আছে? এটা কি অনিচ্ছাকৃত ভুল না, অ্যাক্সিডেন্টাল একটা চেঞ্জ হচ্ছে, যে আমি ভুল করে একটা ভুল এন্ট্রি দিছি, হতেই তো পারে, কিন্তু এই ভুলটা তো যাওয়া উচিত না। তাহলে এটাকে প্রোটেক্ট করতে হবে না? Okay, মনে রাখবা, এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম, থার্ড প্রবলেম, এখানে তো একই প্রবলেম হতে পারে, তুমি উইথড্র করতে গেছো কিন্তু এখানে দিয়ে দিছো মাইনাস। সো মাইনাস দেওয়া মানে কিন্তু ডিপোজিট হয়ে যাবে, কারণ মাইনাস মানে প্লাস, তাই নাকি? তাহলে তুমি গিয়েছো উইথড্র করতে, যে অ্যাকাউন্টে বসে তোমাকে এই চেক পাস করাচ্ছে, সে ওখানে যখন এন্ট্রি দিচ্ছে 5,000 না দিয়ে যদি -5,000 দেয়, বরঞ্চ তোমাকে টাকা দিবে, পাশাপাশি অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে না, বিয়োগ না হয়ে? তাহলে এখন কিন্তু ব্যালেন্স হয়ে যাবে 20,000। দেখো, যেটা হওয়া উচিত না, দেখছো? তাহলে এটা তো একটা প্রবলেম, তাই না? ভুল করে তো ডাটা এন্ট্রি হতেই পারে, তার মানে এটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে সবকিছুর মূলে কি, সবকিছুর মূলে হচ্ছে এই ভেরিয়েবলটা, নাকি? তাহলে এই ভেরিয়েবলটাকে যদি আমি কোনোভাবে প্রোটেক্ট করতে পারি, যে বাহিরের
ওয়াল, দ্যাট মিনস আউটসাইড ওয়াল, দ্যাট মিনস বাইরের কেউ জানবেই না যে আসলে ভেরিয়েবলটা কি, কোন ভেরিয়েবলের মধ্যে কাজ হচ্ছে, তাহলে এটা সিকিউর হবে না। তাহলে এখন আমরা এটাকে, এই ভেরিয়েবলটাকে করে দিব প্রাইভেট। তাহলে কন্ট্রোল এক্স দিচ্ছি, আমি এখন এখানে প্রাইভেট করে দিয়ে কন্ট্রোল ভি দিলাম। তাহলে এখন অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেল হচ্ছে প্রাইভেট। এই অবস্থায় কি আর এগুলো কাজ করানো যাবে? সবগুলোতে এরর দেখাবে না? যত জায়গায় অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সব জায়গাতে কিন্তু এরর ধরবে। তুমি যদি এখন রান করতে যাও, এরর ধরবে এবং বলবে যে দেখো কি বলে, যে ডাবল অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ প্রাইভেট উইদিন দিস কন্টেক্সট। শুধু একটা না, যত জায়গায় আছে সবগুলো কিন্তু এরর এখানে আসছে। তার মানে এখন আমাদের এটা সলভ করতে হবে। এটাই কিন্তু আমি আগের পার্টে এই যে 1.cpp তে বুঝিয়ে আসছিলাম। এখন এটা আমরা কিভাবে সলভ করবো? তার মানে অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে এখন আমাকে টাকা আমাকে ইনিশিয়াল ব্যালেন্সটা কি করতে হবে? ধরো ইনিশিয়াল ব্যালেন্স এইটা, তাই না? তাহলে ঠিক আছে, ভালো কথা, সরাসরি এখানে দিয়ে দিই 5,000, কোনো সমস্যা নাই, দিলাম। তাহলে এটা মুছে দেওয়া যায়, যাই তো? ওকে, রিমুভ করে দিলাম। এখন আসো যে এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স, এটাকে সলভ করতে হবে না? আমি যে দেখতে যাচ্ছি অ্যাকাউন্ট ব্যালেন্স, তাই নাকি? এটা কি দেখতে দিবে? সে তো দেখতে দিবে না। আমি এগুলো কমেন্ট করে ফেলি, এটাকেও কমেন্ট করলাম, এটাকেও কমেন্ট করলাম, এটাকেও কমেন্ট করলাম। ধরো শুধু এই লাইনটা আছে। এই অবস্থায় কি অ্যাকাউন্ট ব্যালেন্স কি প্রাইভেট না? দেখতে দিবে তোমাকে? তাহলে দেখতে দিবে না। তাহলে এখন রান করো, এগেন সেই এররটাই দেখাচ্ছে, এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ প্রাইভেট। এখন তোমরাই বলো, যেহেতু একটা প্রাইভেট প্রপার্টি আমরা বানিয়েছি, এটাকে অ্যাক্সেস করতে গেলে কি লাগবে? পাবলিক ফাংশন লাগবে না? লাগবে নাকি লাগবে না? এই যে আমরা যে এখানে পড়ে আসলাম সেটার এবং গেটার, মনে আছে? যে প্রাইভেট ডেটা মেম্বারকে অ্যাক্সেস করতে হলে কি লাগবে? সেটার গেটার মেথড লাগবে না? ওকে, তাহলে এখন সেইটাই রিলেট করো। তাহলে সেটার তো আমি সরাসরি ভ্যালু সেট করে দিছি, এখন গেটার মেথড লাগবে। কি লাগবে? গেটার মেথড লাগবে। তাহলে ভালো কথা, এবার আসো আমি ডাবল গেট ব্যালেন্স বলে একটা ফাংশন বানাচ্ছি। তাহলে এই ফাংশনের কাজ কি হবে? রিটার্ন করে দেয়া অ্যাকাউন্ট ব্যালেন্সটা, নাকি? এই ফাংশনের কাজ কি হবে? যে আমার এই ব্যালেন্স কত আছে লেটেস্ট সেটা জানিয়ে দিবে, এতটুকুই তো কাজ। তাহলে এখন আমরা এখানে কি করব? এখানে আমরা এই অ্যাকাউন্ট ব্যালেন্স না বলে কি বলবো? গেট ব্যালেন্স। কি বলবো? গেট ব্যালেন্স। তাহলে আমার সলভ হয়ে যাবে। রান করো, সলভ হয়েছে। গেট ব্যালেন্স, ইনিশিয়াল ব্যালেন্স কত দেখাচ্ছে? 5,000। তার মানে এখানে কি হলো? এটা হচ্ছে সেটার, এটা হচ্ছে গেটার মেথড। এটাকে আমরা কি বলবো? গেটার মেথড। ওকে, সেটার মেথড লাগেনি কেন? কারণ আমরা সরাসরি ভ্যালু সেট করে দিয়েছি। যদি একটু পরে এটা আমরা দেখবো যে কিভাবে আমরা সেটার মেথডে যাব। এখন প্রবলেম থেকে গেল কি, এখন যদি তুমি ডিপোজিট করতে যাও তোমাকে তো অ্যাক্টিভ করতে হবে, করতে হবে না? তাহলে এখানে তো যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, আছে না? কাজ করতে পারবা? এটা তো প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি না? তাহলে তাহলে আসো আমরা এই ডিপোজিটের জন্য একটা ফাংশন বানাতে পারি না এখন? তাহলে এখন একটা ফাংশন বানাবো। তাহলে আসো একটা ফাংশন বানাই। এটা ডিপোজিটের জন্য একটা ফাংশন বানাই আমরা এইখানে। তাহলে আসো ডিপোজিটের জন্য আমরা যে ফাংশনটা বানাবো, যে ধরো কি বলতে পারি, ভয়েড ডিপোজিট একটা ফাংশন বানাচ্ছি। তাহলে ডিপোজিটের মধ্যে অ্যামাউন্ট তো আসতে হবে, তাই না? তাহলে ধরো ডাবল অ্যামাউন্ট। তাহলে ফর্মুলাটা কি হবে বলো তো একটু? অ্যাকাউন্ট ব্যালেন্স প্লাস ইকুয়াল অ্যামাউন্ট। দেখো বুঝলা কিনা? আমার বর্তমান ব্যালেন্সের সাথে যে অ্যামাউন্টটা আসবে সেটা যোগ হবে, তাই নয় কি? এটার মানেই তো এটা, যে অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়ালস টু অ্যাকাউন্ট ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। ব্যাপারটা এমন না? তাহলে এখন আমার ডিপোজিট, এখানে যেভাবে ডিপোজিট করতেছিলাম এই লাইনটার পরিবর্তে এখন আমরা ডিপোজিট কি করব? a1 ডট ডিপোজিট ফাংশনকে কল করব এবং তার ভিতরে আমি বলে দিব সাপোজ ধর 10,000। তাহলে আমরা একটু আগে কিন্তু এখানে 10,000 কি করতেছিলাম? ডিপোজিট করতেছিলাম না? তখন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ভেরিয়েবলটা প্রয়োজন পড়ছে, এখন কি আর প্রয়োজন পড়লো? তাহলে আমরা এই লাইনটা রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। ওকে, এটা হচ্ছে ডিপোজিটের কাজ। মানে ডিপোজিট ফাংশন কল করা হলো, এখানে ডেটা নিয়ে গেল, দ্যাট মিনস 10,000 নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে
এই অ্যামাউন্টটা এখানে আসলো 10,000, দ্যাট মিনস এইখানে। আর বর্তমান ব্যালেন্স কত? 5,000। 5,000-এর সাথে 10,000 যোগ করে আমাদের গেট ব্যালেন্স কত দেখাবে? কত দেখাবে? 15,000। তাহলে এখন আর এখানে ইনিশিয়াল ব্যালেন্স না বলে আমরা সরাসরি যদি কারেন্ট ব্যালেন্স বলে দিই সেটাই ভালো না? কারেন্ট ব্যালেন্স, ওকে, যে আমরা ইনিশিয়াল ব্যালেন্সটা আর এখানে দেখাতে চাচ্ছি না, কারণ সবসময় তো গেট ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, 5,000 আসছে। এর কারণ হচ্ছে আমরা তো ডিপোজিট ফাংশনের পরে আর এই লাইনটা দেখাই নাই, দেখাইছি? তাহলে আমরা এই লাইনটা, এই যে এইটাকে অ্যাক্টিভ করে দিলেই হতো। আর যদি মনে করে ইনিশিয়াল ব্যালেন্স দেখবা, দেখো, অসুবিধা নেই, রাখি। যদি আমি এটা রাখতে চাচ্ছিলাম না, দেখি আউটপুটে। তাহলে কারেন্ট ব্যালেন্স এখানে সেই প্রবলেম হয়েছে, তাহলে কি হবে বলো তো? গেট ব্যালেন্স হবে। ওকে, তাহলে আসো। আসছে গেট ব্যালেন্স? কত আসছে? লেটেস্ট 15,000 আসছে না? আচ্ছা, তাহলে এখন তোমরাই বলো, আমাদের ডিপোজিটের প্রবলেম সলভ হলো, তাহলে এখন উইথড্রোর প্রবলেম সলভ করতে হবে না? যদি এটাকে আমি অ্যাক্টিভ করি, কাজ করতে পারবা? এখান থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স প্রাইভেট, প্রাইভেট না? সো প্রাইভেটকে তুমি এইভাবে ইউজ করতে পারো না, তাহলে কি লাগবে? ফাংশন লাগবে না? তাহলে আমরা এই ফাংশনটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে আমরা নাম দিচ্ছি উইথড্রো। উইথড্র, তাহলে অ্যামাউন্ট আসবে, কিন্তু এখানে কি হয়ে যাবে? মাইনাস। এখানে কি হবে? মাইনাস, তাই নাকি? তাহলে আসো, এখন আমরা এই লাইনটার পরিবর্তে আমরা এখন উইথড্র করতে যাচ্ছি, মানে ডিফারেন্ট ওয়েতে লিখতে যাচ্ছি। তাহলে এখন আমরা লিখবো উইথড্র, ব্র্যাকেটের ভিতরে আমরা ধরো 5,000 টাকা উইথড্র করতে চাচ্ছি। তাহলে আমাদের বর্তমান ব্যালেন্স ছিল 15,000, তার থেকে 5,000 উইথড্র করলে কারেন্ট ব্যালেন্স কত হবে? 10,000 হবে। দেখি কাজ করে কিনা। করছে? তাহলে আমাদের এই ডিপোজিট এবং উইথড্র, এটা আমরা স্মার্ট ওয়েতে সলভ করে ফেললাম, যেহেতু আমরা ফাংশনের কাজ জানি নাকি। তাহলে এই যে দুইটা ফাংশন বানালাম, এটা কি মেথড, সেটার না গেটার? কেন? এটা তো আমরা সেট করলাম, সেট করলাম এটা কি? এখানে তো হচ্ছে গেট, তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে সেটার মেথডস, আর এটা হচ্ছে গেটার মেথড। ক্লিয়ার? বোঝানোর জন্য বলতেছি আর কি, সেটার গেটার তোমাকে লিখতে হবে তা না। ওকে, তাহলে এই যে, হ্যাঁ, মানে এই ধরনের ফাংশনগুলোকে আমরা যখন ভ্যালু সেট করার জন্য ইউজ করি, তখন ওগুলোকে সেটার মেথড বলে। ভ্যালু দেখার জন্য ইউজ করলে সেটাকে আমরা বলি গেটার মেথড। এইটাই। সেট লিখতে হবে বটে তা না, আগেটা যেমন লিখছিলাম কি, সেট আইডি লিখছিলাম না, সেট নেম লিখছিলাম না, তো এখানে লিখতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ওকে, তাহলে এখন আসো যে আমাদের যতটুকু সলভ হলো, তোমরা অনেকে হ্যাপি যে স্যার, ওকে ফাইন, আমি খুবই খুশি। এখন তো এটা তো আর অ্যাক্টিভই করা যাবে না, যাবে? কারণ কি, অ্যাকাউন্ট ব্যালেন্সটা প্রাইভেট, সো এখানে জিরো কোনোভাবে দেওয়া যাচ্ছে না। সো আমি এটাও মনে হলো যে প্রবলেম সলভ হয়ে গেছে। আসলে দেখি এখন কি কি প্রবলেম রেজ করলো, বা আমরা কতটুকু প্রবলেম সলভ করতে পারলাম। এতটুকু তো আমাদের কোনো প্রবলেম নাই, যতটুকু আমরা করতে চাচ্ছি তাতে কোনো প্রবলেম মনে হচ্ছে না। এখন প্রবলেমটা কোথায় রেজ করবে দেখো, এখানে ডিপোজিট, আমি উইথড্র ফাংশনটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে ডিপোজিট করলাম -10,000। কত করলাম? তাহলে এখন নেয় কিনা সেটা দেখতে হবে না? তাহলে ডিপোজিট যদি -10,000 হয়, ইনিশিয়াল ব্যালেন্স ছিল 5,000, তাহলে এটা যখন মাইনাস অ্যামাউন্ট আসতেছে, তাহলে এটা কিন্তু মাইনাস অ্যামাউন্ট আসা মানে কিন্তু মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে মাইনাস হয়ে যাবে, মানে 5,000 মাইনাস 10,000, তাহলে কত হচ্ছে? -5,000 হয়ে যাবে না? আসছে? তাহলে প্রবলেম রয়ে গেল না? সো এই প্রবলেমটা এখন আমরা কিভাবে সলভ করবো সেটা আসো। সো একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে কত চিন্তা করতে হয় দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা। তাহলে এবার আসো, এখানে আমরা লজিক সেট করি। আমরা তো ইফ এল দিয়ে অড ইভেন, তারপর হচ্ছে চাইল্ড অ্যাডাল্ট, পজিটিভ নেগেটিভ, এই ধরনের প্রোগ্রাম করতাম না? ওগুলো কি শুধু ওগুলোর জন্যই করা? লজিক বোঝানোর জন্য। এখন আসো, এখানে আমার প্রয়োজন ইফের কাজ। আসো, এখানে আমরা কি বলতে পারি, যে অ্যামাউন্ট আমার কাছে আসবে সেই অ্যামাউন্টটা অবশ্যই জিরোর চাইতে বড় হতে হবে, তাই নাকি? আমার হাতে যে অ্যামাউন্ট আসবে সেটা জিরোর চাইতে বড় হতে হবে। তাহলে কার্লি ব্র্যাকেটসে শুরু, আমি এটা কার্লি ব্র্যাকেটসের শেষটা এখানে দিব। এখানে প্লাগইনসে যাচ্ছি, সোর্স কোড ফরম্যাটার। তাহলে কি হলো, আমার হাতে যে অ্যামাউন্টটা আসবে, তাহলে অ্যামাউন্ট কত আসতেছে? -10,000। তাহলে এখানে যখন আসলো -10,000, এটা কি জিরোর চাইতে বড়? তাহলে কি এই ক্যালকুলেশন করতে পারবে? এখন তুমি এলস দিয়ে মেসেজ দেখাতে পারো, আমি চাচ্ছি না ওগুলোতে, শুধু দেখবো কাজ করে কি করে না। কি দেখাচ্ছে? 5,000 5,000 দেখাচ্ছেন, তার মানে কি ওই -10,000 কে সে নিয়ে কাজ করছে? তার মানে ইনভ্যালিড ডেটা কিন্তু আমি প্রোটেক্ট করে ফেললাম। তার মানে এখানে কিন্তু ইনভ্যালিড ডেটা নিয়ে সে কাজ করতে দিবে না। তাহলে আমাদের এখন ডিপোজিটের যে ইনভ্যালিড ইস্যুটা ছিল সেটা সলভ হয়ে গেল। ওকে,
এবার আসো উইথড্রোর ক্ষেত্রে কি হতে পারে। তাহলে আমার এখন বর্তমান ডিপোজিট 10,000 আর হচ্ছে 5,000, 15,000। 15,000 থেকে আমি 5,000 উইথড্র করতে গেছি, তাই তো? এখন যদি 5,000 উইথড্র করতে যাই, যদি এখানে মাইনাস দেই, তাহলে তো উইথড্র না হয়ে ডিপোজিট হয়ে যাবে। তাহলে 20,000 হয়ে যাবে না আবার? তাহলে এই অ্যামাউন্টটা কি জিরো চাইতে বড় হতে হবে না? তাহলে আসো আমরা এই সেম কাজটা এখানে দিতে পারি। উইথড্রোর ক্ষেত্রে লজিক সেট করতে হবে, ইফ অ্যামাউন্ট ইট শুড বি গ্রেটার দেন জিরো। যদিও সিঙ্গেল লাইন, কার্লি ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, তারপর আমরা দিয়ে দিচ্ছি। প্লাগইনসে গিয়ে সোর্স কোড প্যারামিটার দাও, হয়ে গেল। তাহলে আসো এবারও প্রবলেম সলভ হয়ে যাবে। 20,000 কিন্তু করবে না, 15,000 করবে, দেখবা। কত করছে? কারণ কি সর্বশেষ যে -5,000 এটা নিয়ে এসে কাজ করতে পারে না, কারণ এটা ইনভ্যালিড ডেটা। কাজ করছে? আমার তো এটা প্রোটেক্ট করার দরকার ছিল, ছিল না? তাই আমি করতে পারলাম। উই আর হ্যাপি নাও নাকি? বাট স্টিল উই হ্যাভ সাম প্রবলেমস। কিরকম? তোমার 15,000 টাকা আছে ব্যাংকের ব্যালেন্স, মানে তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স, তুমি এবার উইথড্র করতে গেছো 50,000। তাহলে তোমার কি চেকটা রিজেক্ট হয়ে যাওয়ার কথা না? তাহলে আমরা দেখি আমার এই প্রোগ্রামটা কি আচরণ করে। কি আসছে? -35,000। আমার কিন্তু টাকা উইথড্র করতে দিচ্ছে নাকি? 15,000 ছিল না ব্যালেন্স? 15 থেকে 50,000 তুলে ফেলছো, -50,000, তার মানে কিন্তু টাকা তুলতে দিছে। তাহলে এটা কি হওয়া উচিত? এটা তো ইনভ্যালিড ডেটা, যে তোমার অ্যাকাউন্টে টাকাই নাই 50,000, তুমি তুলতে গেছো 50,000, ইনভ্যালিড না? তাহলে আমার এখন উইথড্রোর ক্ষেত্রে আরেকটা লজিক সেট করতে হবে। অ্যান্ড যে অ্যামাউন্ট তুমি তুলবা, ইট শুড বি লেস দেন অর ইকুয়াল বর্তমান ব্যালেন্স নাকি? অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা অবশ্যই তার সমান অথবা ছোট হতে হতে হবে, অথবা শুধুমাত্র ছোট দাও যে তার চেয়ে ছোট হইতে হবে নাকি? এবার দেখো 50,000 তোমাকে তুলতে দেয় কিনা। দিছে তুলতে? তাহলে আমরা এবার কিন্তু পুরোপুরি ইনভ্যালিড ডেটাকে প্রোটেক্ট করতে পারলাম। আমি কন্ট্রোল ডি দেই, 50,000 থাকলো, ভুলে একটা হয়েছে, এর প্রতি 5,000 দেই, এই 50,000 কাজ করবে না, কিন্তু এই 5,000 কাজ করবে। তাহলে 15,000 হচ্ছে আমার ইনিশিয়াল ব্যালেন্স, মানে 5,000-এর সাথে যোগ হয়ে, যে 5,000 তো আমার ইনিশিয়াল ব্যালেন্স ছিল, 5,000 প্লাস হচ্ছে 10,000, 15,000, 15,000 থেকে 5,000 বাদ দিলে 10,000 আসবে। দেখো আসে কিনা। আসছে? তার মানে এখানে আমরা যেটা শিখলাম যে ইনভ্যালিড ডাটাগুলোকে কিভাবে প্রোটেক্ট করা যায়। ক্লিয়ার তো তোমরা? আচ্ছা, এখন আসো কি কি প্রবলেম থাকলো। এখন তুমি যদি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে চাও, এই সেম অ্যাকাউন্ট যদি আরেকটা করতে চাও, আমি এখানে একটা উইথড্র রাখি, একটা ডিপোজিট রাখি, কোড ছোট করে ফেলি। ওকে, ইনিশিয়াল ব্যালেন্সটা আমি আর দেখতে চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা রাখি, প্রয়োজন হতে পারে। এখন যদি আমি আরেকটা অ্যাকাউন্ট করতে যাও, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, তাহলে অ্যাকাউন্ট নাম্বার 2। তাহলে এখানে আমরা আগের মতোই আলিজা যদি দেই, তাহলে এখানে অ্যাকাউন্ট নেম আসবে, ইনিশিয়াল ব্যালেন্স আসবে, এখানে ইনিশিয়াল ব্যালেন্স তো 5,000 দেখাবে, এরপর 20,000 জমা দিল, 10,000, সে 5,000 তুলবে, অসুবিধা নেই। এখন দুইটার ক্ষেত্রে ইনিশিয়াল ব্যালেন্স কত হচ্ছে বলো তো? এই যে দুইটার ক্ষেত্রে ইনিশিয়াল ব্যালেন্স কত? আচ্ছা, এই ইনিশিয়াল ব্যালেন্স 10,000 আসছে, কেন আসছে? কে বলতে পারবা কেন আসছে ইনিশিয়াল ব্যালেন্স এই 10,000 টাকা? এই যে আমরা আমরা এখানে কি, আমরা এটা কি হবে, এটু হবে না সব? কন্ডিশন না, আমরা এই যে এখানে সব এটু হবে না, তাহলে কি রাখছি? সব তো এটু রাখছি, তাহলে আগেরটাই দেখাচ্ছে। এটু দাও, এটু দাও, এবার দেখি। সো দুই ক্ষেত্রে ইনিশিয়াল ব্যালেন্স 5,000 দেখাই দিবে, দেখবো। আমরা যেটা বুঝাতে চাচ্ছি, আসছে? এবং ঠিক আছে, কারেন্ট ব্যালেন্স 20,000, কারণ হচ্ছে 5,000 ছিল, তার সাথে 20,000 যোগ হয়ে পরে আবার 5,000 বিয়োগ হয়েছে, তাই নাকি? তাহলে এখন তো আমাদের অ্যাকাউন্টের ক্যাটাগরি থাকতে পারে, সব অ্যাকাউন্টে 5,000 টাকা ডিপোজিট নাও হতে পারে, তো এটার প্রবলেম না? তাহলে আমরা এই প্রবলেম এখন সলভ করে দিব। কিসের মাধ্যমে সলভ করব? আমরা এমন একটা পদ্ধতি চাই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে, যখন তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তখনই ইনিশিয়াল ডিপোজিটটা করে আসবো। তাহলে এটা কিসের মাধ্যমে সলভ করতে পারি? সবচেয়ে বেস্ট হয় কি হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার ইনিশিয়াল ডিপোজিটটা হয়ে যাবে। বলতে পারবা? গেস করো। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার ইনিশিয়াল অ্যামাউন্টটা ডিপোজিট হয়ে যাবে।
হ্যাঁ, হ্যাঁ, সেটা কি, সেই মেথডটা কি বলে? সেই মেথডটা কি বলে? ভুলে গেছো না? কনস্ট্রাক্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে এখন যদি আমি এখানে A1 এর সাথে দিলাম 5,000, ঠিক আছে, আর এখানে A2 সাথে দিয়ে দিলাম হচ্ছে ধরো 10,000, ওকে, তাহলে এটা কিন্তু কনস্ট্রাক্টর হয়ে গেল। তো আমার তো এখানে কনস্ট্রাক্টর বানানো নাই, আছে? তাহলে আসলে একটা কনস্ট্রাক্টর বানাই। তাহলে কনস্ট্রাক্টর কিভাবে বানাই? ক্লাসের নাম দিয়ে নাকি? ওকে, তাহলে এখানে একটা অ্যামাউন্ট আমরা পাঠাচ্ছি, তাহলে এখানে একটা ভেরিয়েবল লাগবে না? ডাবল স্পেলিং মিস্টেক হয়েছে। ওকে, খুবই ভালো কথা। তাহলে এখন আমরা এখানে বলবো যে অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়ালস টু কি অ্যামাউন্ট। এখানে তো আর যোগ বিয়োগ কোনো কিছু হবে না, হবে? অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে ইনিশিয়াল অ্যামাউন্টটা যেটা আমি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে দিচ্ছি, সেটা এখানে এসে জাস্ট চলে আসবে না? তাহলে এখন দেখো দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, তাহলে এই অ্যাকাউন্টের জন্য ইনিশিয়াল ব্যালেন্স কত দেখাবে? 5,000 না? আর এই অ্যাকাউন্টের জন্য ইনিশিয়াল ব্যালেন্স কত দেখাবে? দেখো দেখায় কিনা। আচ্ছা, এখানে কেন ভুল দেখাচ্ছে? অ্যাকাউন্ট ACCOUNT A1, তার মানে আমাদের এখানে কোথাও প্রবলেম আছে, বানান ভুল হয়েছে, তাই না? অ্যাকাউন্ট, ওকে, এবার দেখি আসছে। এই যে 5,000, 10,000 সলভ হলো। আচ্ছা, আমরা এখানে একটা নিউ লাইন বেশি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দুইটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে না? তাহলে এই যে 5,000 ইনিশিয়াল ব্যালেন্স, এখানে ছিল 10,000 ইনিশিয়াল ব্যালেন্স, এরপরে আমার দেখা যাচ্ছে যে ডিপোজিট উইথড্র ট্রানজাকশন শেষে আমাকে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, তাই নাকি? ওকে, এখন আসো যে আমরা যদি মনে করি এই যে অ্যাকাউন্ট নামটাও কাউকে জানতে দিব না, এই অ্যাকাউন্ট নামটা তো আমি চাইলে, আমার এখানে অ্যাকাউন্ট নাম কি ছিল? বুলবুল আহমেদ ছিল না? ছিল। এখন যদি আমি এখানে এসে এই নামটা চেঞ্জ করে দিই, লেটেস্ট নাম চলে আসবে না? আমি ধরো অ্যাকাউন্ট নেম এখানে দিয়ে দিলাম যে ধরো রাফি, তাহলে এই প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের নামটা কি আসবে? অরিজিনাল নাম কি ছিল? বুলবুল আহমেদ কিন্তু ছিল। এখন চলে আসবে, দেখো কি আসে, আসছে। তাহলে তুমি এটা চেঞ্জ করতে দেওয়ার সুযোগ দিবা না, দিবা? তাহলে এখন বলো, তোমরা বলো এটা কিভাবে প্রোটেক্ট করবো। তাহলে এখন দেখো, এটাকেও প্রাইভেট রাখা ভালো ছিল না? কন্ট্রোল এক্স, তাহলে আমি এটাকে প্রাইভেট করে দিলাম, কন্ট্রোল ভি। তাহলে এখন এইটার জন্য আমি চাইলে সেট ভ্যালু মাধ্যমে করতে পারি, কোনো সমস্যা নেই, যেটা একটু আগে শিখে আসছি। আর আমরা এখন তো এটা কনস্ট্রাক্টরের মাধ্যমে দিয়ে দিতে পারি, পারি না? পারি। এখানে দিয়ে দিব স্ট্রিং স্ট্রিং অ্যাকাউন্ট নেম। তাহলে এখানে আমরা কি বলবো? অ্যাকাউন্ট নেম ইকুয়ালস টু, সরি এখানে তো অ্যাকাউন্ট নেম হবে না, আমাকে অন্য একটা ভেরিয়েবল দিতে হবে। সাপোজ ধরো শুধু দিলাম নেম, ওকে। আর সেম না আমরা কোনো সমস্যা নেই, তাহলে দিস অপারেটর ইউজ করতে হবে, মনে আছে না? ওকে, তাহলে অ্যাকাউন্ট নেমের মধ্যে নেম চলে আসলো, ভালো কথা। তাহলে এখন আমাদের এখানে এইটা কমে যাবে লাইন নাকি? আমি সরাসরি এখানের মধ্যে যখন একজন অ্যাকাউন্ট হোল্ডার আসবে, সাথে সাথে আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়াল ডিপোজিট আর হচ্ছে তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নাম সেট করে দিব। তাহলে আসো এটাকেও সেট করে দেই। তাহলে এই লাইনটাও দরকার নাই, কন্ট্রোল এস, আমরা একটু দেখি কাজ করে কিনা। তারপরে একজন হ্যান্ড রেজ করছে সম্ভবত, আমি তোমার আনসার দিচ্ছি যদি কোনো কোয়েরি থাকে। এখানে কি ভুলটা আসলো? লগস অ্যাকাউন্ট নেম ইজ প্রাইভেট, ওই পাইলো অ্যাকাউন্ট নেম প্রাইভেট। ও আচ্ছা, তাহলে এখন দেখো এখানে একটা প্রবলেম রেজ করলো কোথায়? এই যে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নামটা কি প্রাইভেট না? তাহলে এখন এটার জন্য আমি কিভাবে সলভ করতে পারি বলো, বলো? স্ট্রিং গেট অ্যাকাউন্ট নেম, ওকে, বানাই ফেলি, যেটা আমার দরকার, যখন দরকার তখন আমি সেটা বানাবো। তাহলে এখন কি দিব এখানে? রিটার্ন অ্যাকাউন্ট নেম, ওকে।
তো যেহেতু সে প্রবলেম বলতেছে তুমি এইভাবে অ্যাকাউন্ট নেম বলতে পারো না, তাহলে আমি এখন কি করব, গেট অ্যাকাউন্ট নেম। তাহলে এখানে কি দিব, গেট অ্যাকাউন্ট নেম। এবার তো সমস্যা করতে পারার কথা না, যত প্রবলেম হবে তত ভালো। ইভেন এখানে প্রবলেম আছে, এটা কোথায় আসলো 45 নম্বর লাইনে। ও আচ্ছা, ফাংশন ইউজ করি নাই, থ্যাংক ইউ। এখানেও তাই, রান করি এবার দেখি। সো দিয়েছে এবার। তাহলে এই যে আজকের ক্লাসে তো আমরা এনক্যাপসুলেশন, এখন এটা একটা রিয়াল এক্সাম্পল বলতে পারি, যে কমপ্লিট একটা এক্সাম্পল। পাশাপাশি এখানে এই যে গেটার মেথড এবং সেটার মেথডগুলো আমরা বুঝলাম কিনা। এটাও কিন্তু সেটার মেথড, যদি এটা কনস্ট্রাক্টর, ওইটাও কিন্তু এটা সেটার মেথড। কনস্ট্রাক্টর হওয়া সত্ত্বেও এটা কিন্তু আমরা সেট করেছি ভ্যালু। সেটা সেটার মেথড, সেটার মেথড, সেটার মেথড। এটা লাস্টটা কি, এটা কিন্তু গেটার মেথড। ঠিক আছে, এটা কিন্তু গেটার মেথড, এই দুটো গেটার মেথড। তাহলে দেখো যে এখানে যে বলছিল যে মেক অল দ্য ডেটা মেম্বার্স প্রাইভেট, create public setter and functions for each data member in such a way that the set function set the value of data member and get function get the value of data member. ক্লিয়ার এই দুটা পয়েন্ট? আমরা কিন্তু এই এক্সাম্পলের সাথে সেটা বুঝালাম। এখন বলা যায় মোটামুটি আমাদের প্রজেক্টটা কমপ্লিট। একজন হ্যান্ড রেজ করছিল কিনা? না, কার কোনো কোশ্চেন আছে সো ফার? যদি না থাকে জাস্ট আমি আর 2 মিনিট সময় নিব, তারপরে ক্লাসটা শেষ করে দিব। আছে কি কার কোনো কোশ্চেন? আচ্ছা, ওকে। তাহলে এখানে দুইটা কাজ দেখাবো। একটা হচ্ছে তোমাদের, আমরা ডিস্ট্রাক্টর এখন আলোচনা করি নাই, যেটা এর আগে এই হোসাইন আলী সম্ভবত স্মরণ করে দিয়েছিল, ওইটা একটু আমি বলতে পারি। আর পাশাপাশি এখানে যতগুলো ফাংশন আছে এগুলো আমরা চাইলে আউটসাইড ক্লাস লিখতে পারবো না? সো এটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। ওকে, দুইটা কাজ। আচ্ছা, এবার আসলে ডিস্ট্রাক্টর একটু বোঝাই, যদি এর আগে কখনো বুঝাই নাই। ডিস্ট্রাক্টর লেখার নিয়ম হচ্ছে প্রথমে টিল্ডে সাইন, শিফট ধরে তোমরা দেখবা যে স্কেপের ঠিক নিচে কিবোর্ডে থাকে, শিফট ধরে এটা দিবা, এটা বলে টিল্ডে সাইন। এরপর তোমার ক্লাসের যেই নাম সেটাই দিতে হবে, অ্যাকাউন্ট দিলাম। এরপরে তোমার যেহেতু ফাংশন তার বডি থাকবে, যেমন এটা কি কনস্ট্রাক্টর না, এটা কিন্তু কনস্ট্রাক্টর। সো তুমি এখন যদি সেটা না বলে সরাসরি যদি বলো যে কনস্ট্রাক্টর, কোনো সমস্যা তো নাই, কনস্ট্রাক্টর। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রাক্টর। এখন ডিস্ট্রাক্টরের কাজ কি, তাই না? যদিও এখানে একটু বোঝানো ডিফিকাল্ট, তারপর বুঝাই। তো আমি জাস্ট বোঝানোর জন্য এখানে একটা মেসেজ দিচ্ছি, সি আউট। ধরো দিচ্ছি যে অবজেক্ট ইজ ডিলিটেড, একটা লাইন থাক, সেমিক্লোন। আমি সর্বশেষ এখানে একটা দুইটা এন্ডেল দিই বোঝার সুবিধার্থে, ঠিক আছে? অথবা চাইলে এখানে যেটা করতে পারি, একটা ডিজাইন দিয়ে দিলাম। আমরা একটু দেখি রেজাল্ট কি আসে, তারপর আমি তোমাদের বুঝাচ্ছি। আমাদের অবজেক্ট কয়টা আছে, দুইটা আছে না? তাহলে এখানে কয়বার আসছে অবজেক্ট ইজ ডিলিটেড, কয়বার আসছে, 2বার আসছে না? আচ্ছা, তাহলে এখান থেকে যে লার্নিংটা, সেটা হচ্ছে আমরা একটু এখানে আরেকটু ঠিক করি, এখানে একটা হ্যান্ডেল দিই, দুইটা লাগবে না। আচ্ছা, তার মানে এই ডিস্ট্রাক্টর একটা প্রোগ্রামের মধ্যে একবারের বেশি লেখা যাবে না। কনস্ট্রাক্টর তো একের অধিক লেখা যায়, কারণ কনস্ট্রাক্টর ওভারলোডিং কনসেপ্ট আছে, আছে না? কিন্তু ডিস্ট্রাক্টর একটা প্রোগ্রামে একবারের বেশি লেখা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ডিস্ট্রাক্টর আমার কেন দরকার। ধরো আমরা এই যে অবজেক্টগুলো ক্রিয়েট করতেছি, এগুলো কিন্তু টেম্পোরারি যে একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি কারেন্ট ব্যালেন্স দেখার চেষ্টা করতেছি। আর টেম্পোরারি না হলেও যেটা মেন কথা, এখানে ধরো যেই আমরা এই অ্যাকাউন্টের যে ইনপুটগুলো আসতেছে, এমন হতে পারে এই ইনপুটগুলো কোনো ফাইল থেকে, মানে ডিফারেন্ট প্রোগ্রাম হয়, কোনো ফাইল থেকে রিড করতেছি, হতে পারে না যে এক্সটার্নাল কোনো ফাইল থেকে রিড করতেছি। আবার ধরো আজকে সারাদিনে যত ট্রানজ্যাকশন হলো, আমি যখন প্রোগ্রামটা ক্লোজ করব, তাহলে ক্লোজ করার সাথে সাথে সেই ফাইল, যেখানে ফাইলগুলো স্টোর হচ্ছে, মানে ডেটাগুলো স্টোর হচ্ছে, সেগুলো ক্লোজ হয়ে যাওয়া উচিত না আমার সিকিউরিটির জন্য? তো ডিস্ট্রাক্টর কি করে, যে তোমার সমস্ত এক্সটার্নাল রিসোর্স যেগুলো তুমি ইউজ করছো, ডিস্ট্রাক্টর কি করে অটোমেটিক্যালি প্রোগ্রাম তোমার ক্লোজ হওয়ার সাথে সাথে সেগুলোকে রিমুভ করে দেয়।
এই জন্য আমরা ডিস্ট্রাক্টর ইউজ করি, এক্সটার্নাল রিসোর্স যত থাকবে সব রিমুভ হয়ে যাবে। তো এখানে বোঝানোর বিষয় হচ্ছে যে তুমি যতগুলো অবজেক্ট ক্রিয়েট করবা, এখানে অবজেক্ট কয়টা আছে? দুইটা না? সো আমাদের প্রোগ্রাম যখন শেষ যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্টকে সে ডিলিট করে দিবে। এই জন্য এবং সবসময় লাস্টে, দেখো এবার লাস্টে কয়টা আসছে? দুইটা আসছে না? তার মানে যদি আমি এখানে আরেকটা অ্যাকাউন্ট বানাই তাহলে কয়টা আসবে? আমি আরেকটা বানাচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে অ্যাকাউন্ট নাম্বার 3। এখানে ধরো নাম চেঞ্জ করে দিই, তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 3, অ্যাকাউন্ট নাম্বার 3, অ্যাকাউন্ট নাম্বার 3। ইনিশিয়াল ডিপোজিট ধরো দিচ্ছি 7,000, এটা ধরো দিয়ে দিচ্ছি 15,000, উইথড্র করলো 5,000, 15 7 22, 22 থেকে 5 গেলে 17 আসবে, তাই তো? তাহলে এটা অবশ্যই 3, এটা অবশ্যই 3। তাহলে আসো, আমাদের তিনটা অ্যাকাউন্ট হওয়া মানে হচ্ছে তিনটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তার মানে হচ্ছে 3বার অবজেক্ট ডিলিট হবে, হয়েছে 3বার। এবং এই যে দেখো 3 নম্বর অ্যাকাউন্ট আসছে না? 3 নম্বর অ্যাকাউন্টের আমাদের এখানে একটা হ্যান্ডেল বাড়ালে ভালো লাগতো। তাহলে আমাদের এতটুকু সলভ হলো, এবং আমরা এইখানে এটা দেওয়ার দরকার ছিল না আসলে, এখানে একটা বাড়িয়ে দিলেই হয়ে যেত। দেখি একটু আমরা এবার, ঠিক আছে। তো এখন তোমাদের যেটা আরেকটা বোঝার বিষয়, সেটা হচ্ছে ধরো আমরা এখানে 3টা অ্যাকাউন্ট আছে, আমি হঠাৎ করে এসে এইখানে নতুন একটা অ্যাকাউন্ট বানাচ্ছি, যে অ্যাকাউন্ট N4, আর কিছু লিখি নাই। এই অবস্থা কি প্রোগ্রাম রান করবে না কোনো এরর দেখাবে? কনস্ট্রাক্টর কি আমরা রাখি নাই? রাখছি ডিফল্ট কনস্ট্রাক্টর? আমার কিন্তু নাই। এরর দেখাবে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে সেই কনস্ট্রাক্টরের ক্লাস তোমার মনে আছে। এটা কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তাই না? তার মানে আমরা যখন প্রোগ্রামে কনস্ট্রাক্টর অ্যাড করব তখন কিন্তু আমাকে ডিফল্ট কনস্ট্রাক্টর অবশ্যই অ্যাড করে রাখতে হবে, তাই নাকি? কারণ আমরা যদি কনস্ট্রাক্টর ইউজ না করি, কম্পাইলার অটোমেটিক কনস্ট্রাক্টর অ্যাড করে নেয়, কিন্তু যদি আমরা কনস্ট্রাক্টর ইউজ করি তাহলে আমাকে অবশ্যই ডিফল্ট কনস্ট্রাক্টর সেট করতে হবে। দেখো রান করলে এবার এরর দেখাবে, এই যে এরর দেখাচ্ছে। এটার জন্য কেন দেখাচ্ছে একটু পরে আসি। দেখো, নো ম্যাচিং ফাংশন ফর কল টু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, এই যে যেটা দেখাচ্ছে এটা কি ডিফল্ট কনস্ট্রাক্টর না? এটা কিন্তু বানানো নাই, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? ডিফল্ট কনস্ট্রাক্টর বানিয়ে রাখতে হবে। তাহলে অ্যাকাউন্ট এবং ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কি? বডির মধ্যে কিছুই লিখবো না, তাই না? রান করে এবার কিন্তু এরর দেখাবে না। তাহলে অবজেক্ট কিন্তু এবার 4টা। সো 4টা অবজেক্ট ডিলিট হয়েছে। কয়টা হয়েছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ডিস্ট্রাক্টরের কাজ, এবং কনস্ট্রাক্টরের একটু রিভিউ হলো। আমি সর্বশেষ যেটা বলছিলাম যে এই সবগুলো আমরা চাই আউটসাইড দ্য ক্লাস লিখতে, পারবো কিনা? সবগুলো কাট করে ফেললাম। তাহলে আমি এখন আউটসাইড দ্য ক্লাস নিয়ে যাচ্ছি, আমি লক স্টপ করে দিই। সো আমি আউটসাইড দ্য ক্লাস দিব, কন্ট্রোল ভি। এখন আমাদের এখানে কি হবে? ক্লাসের ডিক্লারেশনগুলো হবে, তাই না? সো ক্লাসের না তো, ফাংশনের ডিক্লারেশনগুলো দিতে হবে না? তাহলে কন্ট্রোল ভি, অবশ্যই কার্লি ব্র্যাকেট হবে না। সো আমি শুধুমাত্র ডিক্লারেশনগুলো নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেমিক্লোন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সো এই দুইটা কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং নাকি? এটা কিন্তু ডিস্ট্রাক্টর। এবার আসো আমরা ডিপোজিট ফাংশনটা নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেমিক্লোন। এবার আসো আমরা উইথড্র ফাংশনটা নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেমিক্লোন। আমাদের আছে গেট ব্যালেন্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেমিক্লোন। সর্বশেষ হচ্ছে গেট অ্যাকাউন্ট নেম, কন্ট্রোল ভি, সেমিক্লোন। এবার আসো এখানে কি হবে? অবশ্যই এই নামটা আমার দরকার। এখানে কি হবে? এটা দিয়ে স্ক্রিপ্ট রেজলিউশন অপারেটর হবে না? কন্ট্রোল সি, এবং এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এটাকেও তাই হবে, যেহেতু এগুলো কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, এগুলো কি টাইপ হবে? রিটার্ন টাইপ হবে না কিন্তু। কিন্তু এটার ক্ষেত্রে টাইপ যা আছে থাকবে, এটার ক্ষেত্রে টাইপ যা আছে থাকবে, এটার ক্ষেত্রে টাইপ যা আছে থাকবে, এটার ক্ষেত্রে টাইপ যা আছে থাকবে। এবার আসো আমরা সোর্স কোড ফরম্যাটরকে কোডটাকে একটু সাজাই। সাজানো হয়ে গেল।
যদি আমাদের সবকিছু ঠিক থাকে আশা করি কোনো এরর আসবে না। কোনো এরর নেই। তাহলে আমরা আউটসাইড দ্য ক্লাস কিভাবে লিখতে পারি সেটা দেখলাম। কেন লিখলাম? কারণ এখন কিন্তু ইজিলি ক্লাসটা বোঝা যাচ্ছে যে আমার ক্লাসের মধ্যে কি কি আছে, আছে না? এবং আমরা ফিউচারে যেটা করব, এখানে যে যতগুলো ফাংশন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা এই ফাইলের মধ্যেই রাখবো না। যদি এমন হতো যে এই কাজগুলো অন্য একটা ফাইলের মধ্যে রাখবো, এখানে শুধু লিঙ্কটা কোনোভাবে সেট করবো, ব্যাপারটা কি বুঝছো? আমরা কিন্তু ইন ফিউচারে সেটাই করব, যে আমরা কিন্তু এগুলো এখানেও রাখবো না, যে কি কি ভেরিয়েবল কোথায় কি ইউজ হচ্ছে কিছুই দেখতে দিব না একজন ইউজারকে, সেগুলো সব বাইরে থাকবে। তাহলে আমাদের মোটামুটি আমরা বলতে পারি যে সোফার আমরা যত ক্লাস করেছি সেই ক্লাসগুলোর আলোকে আমরা এনক্যাপসুলেশনের কনসেপ্টটা রিলেট করে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক কিছু কিন্তু রিভিউ হয়েছে, হয়েছে না? ঠিক আছে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, খুঁটে খুঁটে প্র্যাকটিস করবা, নিজেরা বুঝে বুঝে প্র্যাকটিস করবা। হ্যাঁ, জুয়েল তুমি হ্যান্ড রেজ করছো, কোনো কোশ্চেন থাকলে বলো। আমাদের আর 2 মিনিট আছে, এর মধ্যে আমরা শেষ করে দেবো। আচ্ছা প্লিজ ওইটা নিয়ে পরে কথা বলবো, হ্যাঁ? তুমি আমাকে নক করো পরে। এই প্রোগ্রাম নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা প্লিজ? আছে? আচ্ছা, রেকর্ডটা আমাদের মনে হয় ভালোই হলো, এটা আমি তোমাদের দিয়ে দিব, অসুবিধা নেই। তো আমি আবারও বলি সবার প্রতি রিকোয়েস্ট, খুব বেশি বেশি এটা প্র্যাকটিস করো, সময় আছে তোমাদের হাতে। তাহলে দেখবা যে সোফার যতগুলো ক্লাস করছো তার সামারি বলতে পারো এই পর্যন্ত, এটা অনেক কিছু কিন্তু এখানে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ।